মায়ের শেষকৃত্যের জন্য আনু আসে বানারসে, আর এখানেই তার দেখা হয় এক অদ্ভুত পুরোহিতের সাথে, যে তাকে 1000 বছরের পুরনো একটি বাক্স দেয় আর এটা পৌঁছে দিতে বলে এক গ্রামের মন্দিরে। আনুও পৌঁছে যায় সেই গ্রামে, আর এরপর থেকেই আনুর সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। 1000 চেষ্টা করেও সেই গ্রাম থেকে বের হতে পারে না। কি এমন রহস্য লুকিয়ে আছে এই গ্রামে, আর ওই বাক্সের ভেতরেই বা কি আছে, আর কেনই বা আনুকে এই বাক্স পৌঁছানোর দায়িত্ব দেওয়া হলো? এই সব প্রশ্নেরই উত্তর মিলবে আজকের এই মাইথোলজিক্যাল থ্রিলার সিরিজ আইন্ধাম বেধামে। শুরুটা হয় 1972 সালে, যেখানে দেখা যায় প্রত্নতত্ত্ববিদরা একটা জায়গায় কিছু খনন করছে। সেখানে একজন মহিলা কিছু একটা দেখে সান্তোষ নামের একজনকে ডাকে আর বলে, এই স্যারকে গিয়ে ডেকে আনো, কিছু দেখাতে হবে। তারপরে তারা সেই জিনিসটা স্যারকে দেখায়, আর এই স্যার এটা দেখে বলে, এখানে একটা মেসেজ লেখা আছে, আর সেটা একজন রাজার জন্য, আর এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণী ঈশ্বর মণি নামের একজন লিখেছেন। তিনি বলেছেন, কলিযুগ 4057-তে শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল সূর্যের দিকে মুখ করে সরল রেখায় সারিবদ্ধ হবে বলেই মনে হচ্ছে। আর যখন এই রকম হবে তখন এটাই ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে অলৌকিক কোনো ঘটনা ঘটবে। তো এসব শুনে সন্তোষ বলে, স্যার, আমাদের পুরাণ অনুসারে 3100 বছর আগে কলিযুগের সূচনা হয়েছিল। স্যার বলে, সেই হিসেব করলে তো 947 খ্রিস্টাব্দে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। তখনই আর একজন মহিলা বলে, তবে 947 খ্রিস্টাব্দে এর কিছুই ঘটেনি। স্যার বলে, এই প্রান্তিককরণ 1000 বছরে একবার ঘটে। এই যে দেখো, এটার মূল বাক্য এখানে 4-5-এ পরিণত হবে। সন্তোষ বলে, স্যার, কিছুই তো বুঝতে পারছি না। স্যার তারপর বোঝানোর জন্য বলে যে এখন এই তথ্য ব্যবহার করে দেখাচ্ছি। দেখো, এই ছবিটার দিকে দেখো। এই ছবিতে 4টি বেদকে চিত্রিত করা হয়েছে। তোমরা কি ব্রহ্মার কোলের বাচ্চাটি লক্ষ্য করেছো? আমি কখনো ব্রহ্মাকে এভাবে চিত্রিত হতে দেখিনি। তাই একটি অলৌকিক ঘটনা যা 1000 বছরে একবার ঘটে, তা হয়তোবা ব্রহ্মার কোলে একটি শিশুর প্রতিমূর্তিকে ইঙ্গিত করছে। ভবিষ্যৎবাণী হচ্ছে 4 হয়ে যাবে 5। তো যদি আমরা সেই বিন্দুগুলিকে সংযুক্ত করি তবে নিশ্চিত যে 5তম বেদ সেখানে রয়েছে, অর্থাৎ পঞ্চম বেদ আসার ভবিষ্যৎবাণী এটা। সন্তোষ বলে, এটা কি সত্যি যে পঞ্চম বেদ আসবে? স্যার বলে, এমন অনেক থিওরি আছে পঞ্চম বেদকে নিয়ে। অনেকেই বলে রামায়ণ এবং মহাভারত পঞ্চম বেদেরই একটা অংশ ছিল। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আর ধারণা করা হয় পঞ্চম বেদের সত্যি সত্যিই অস্তিত্ব আছে। এটি 947 খ্রিস্টাব্দে উন্মোচন করা উচিত ছিল, কিন্তু হয়নি। সন্তোষ বলে, তারপর? তখন ওই স্যার বলে, এখন থেকে 50 বছর পর আসল পঞ্চম বেদের কথাটা বাস্তব হতে পারে। তো তারপরই দৃশ্য পরিবর্তন হয়, আর এখন সময়টা 2024, আর শহরটা ছিল চেন্নাই। আর এটা ছিল সেই ভবিষ্যৎবাণী করা তারিখের 60 দিন আগের দৃশ্য। তো মাধব নামের একজন লোক গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই সে বেশ তাড়াহুড়ো করে নেটি নামের একজনকে কল করে বলে, নেটি, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি যে গল্পটা বর্ণনা করেছি তা যতজন শুনেছে তাদের মধ্যে কেউ বেঁচে নেই। এটাই ঠিক। আমি এটারই ভয় পেয়েছিলাম। আমি ইমিডিয়েটলি তোমার সাথে দেখা করতে চাই। নেটি বলে, মাধব, কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। কোনো আপডেট আছে কি? মাধব বলে, হ্যাঁ, আমি একটা প্যাটার্ন পেয়েছি এই গল্পের। তবে এখন আমরা মোবাইলে কথা না বলে চলো ব্যক্তিগতভাবে কথা বলি। আমি রাতেই নিউ ইয়র্ক যাচ্ছি, তারপর সেখানে গিয়ে সকালে কথা হবে। আমাদেরকে কিছু তো করতেই হবে, কারণ আমার ধারণা সঠিক হলে আগামী 2 মাসের মধ্যে সমগ্র মানবতা ধ্বংস হয়ে যাবে। আমি এখন রাখছি, আশা করছি তাড়াতাড়ি আমাদের দেখা হবে। তো এই কথা বলেই মাধব তার গাড়ি থেকে নামে গেট খোলার জন্য। তো গেট খুলে যখন সে আবারও গাড়িতে ওঠে, তখনই কেউ একজন পেছন থেকে তার মুখে পলিথিন দিয়ে চেপে ধরে, আর মাধবকে সেখানেই মেরে ফেলে। তাকে মারার পরই লোকটা তার থেকে বইয়ের মতো কিছু একটা নিয়ে চলে যায়। এরপরই আমরা দেখি এখন সময় বাকি ছিল ঠিক 16 দিন সেই ভবিষ্যৎবাণীর তারিখ আসার জন্য। বেনারসে আনু নামের একটা মেয়ে তার মায়ের সৎকার করছিল। তো এরপরই তার বাবাকে সে কল করে আর তার সাথেই কথা বলে। তাদের কথাবার্তা দ্বারা বোঝা যায় আনু তার বাবাকে ঘৃণা করে, কারণ আনুর বাবা কখনো তার কাছে আসেনি, সবসময় তার থেকে দূরে দূরেই থেকেছে। এমনকি আজও সে আসেনি। আনু এরপর তার মায়ের সাথে কাটানো বিভিন্ন স্মৃতিগুলোকেই মনে করে। তখনই সে খেয়াল করে কেউ একজন তার ছবি তুলছে, তাই আনু লোকটার পিছু করে। তখনই দেখা যায় লোকটাকে আর একজন খাটো করে লোক
পা দিয়ে ফেলে দেয় পালিয়ে যাওয়ার সময়। তো সেই লোকটা তার ক্যামেরা রেখেই পালিয়ে যায়। আনু এরপর ক্যামেরা খুঁজে দেখে সেখানে তো মেমোরি কার্ড নেই। তাই আনু ওই খাটো করে লোকটাকে সেই ক্যামেরা দিয়ে চলে যায়। দেখা যায় আনু যাওয়ার পরই এই লোকটা লুকিয়ে রাখা মেমোরি কার্ড বের করে আর নিজের ল্যাপটপে ওপেন করার পর আনুর ছবিগুলো পায়। এখন সে এগুলোকে দিয়ে কি করবে না করবে তা তো পরেই জানা যাবে। তারপর আমরা শাস্ত্রী নামের একজন পণ্ডিতকে দেখি। তাকে দেখে বেশ রহস্যময় লাগছিল। এদিকে আনুকে তার ফ্রেন্ড রাকেশ বলে তার গানের গলা তাদের পছন্দ হয়েছে, তাই সে ইমেল করে রেখেছে সে যেন তাদের সাথে দেখা করে নেয়। এই কথা শোনার পরই আনু তো অনেক খুশি ছিল। তখনই সেখানে পাতি নামের একজন ফটোগ্রাফার বলে যে অনেক খুশি মনে হচ্ছে। আনু বলে হ্যাঁ। পাতি তখন বলে আমি পাতি, আমি একটা ডকুমেন্টারি করছি ব্রহ্মার উপর। অন্যদিকে আমরা শাস্ত্রীকে দেখি। সে ঘুম থেকে ওঠে কারণ তাকে এক আওয়াজ বলছিল শাস্ত্রী উঠে পড়ো আর নিজের ডিউটি পালন করো, তাড়াতাড়ি করো, নিজের সব দায়িত্ব তাড়াতাড়ি পূরণ করো। তখনই শাস্ত্রী একটা খাতা খোলে আর সেখানে আনু নামটা দেখে। তারপর একটা বাচ্চা এসে আনুকে বলে দিদি তুমি যদি এখন ফ্রি থাকো তাহলে আমাদের বাবাজির সাথে দেখা করে নাও, কারণ তিনি বলেছিলেন দেখা করতে চান। তারপরে আনু এসে শাস্ত্রীকে টাকা দিয়ে বলে এটা আপনার কাজের জন্য। শাস্ত্রী বলে আমার তোমার টাকা চাই না, তুমি আনু তো? আনু বলে হ্যাঁ, কিন্তু কেন? শাস্ত্রী তখন বলে আনু পঞ্চম বেদী। পঞ্চম বেদীর বংশের বিশেষ ঘটনা কি জানো? এই বংশের ব্যক্তিদের কিছু বিশেষ কাজ করার জন্য নির্বাচিত করা হয়। আনু বলে মানে? শাস্ত্রী বলে আমার নাম কৈলাসনাথ শাস্ত্রী, আমি একজন পণ্ডিত। আমাদের সবার একটা ডেস্টিনি আছে। আমাকে একটা বক্স রক্ষা করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেটা সুরক্ষিতভাবে তোমার হাতে সমর্পণ করার সময়ও এসে গিয়েছে, আর সেটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এখন থেকে তোমার। আনু বলে কি সব বলছেন? আমি এই সব কিছুতে বিশ্বাস করি না। আমি এখানে এসেছিলাম আমার মায়ের জন্য, তার বাইরে কিছু নয়। তবে শাস্ত্রী বলে আমি জানি যে তুমিও একদিন এসব বিশ্বাস করবে। তো তারপর সে একটা বক্স জোর করেই তুলে দেয় আনুকে আর তাকে বলে সাউথ ইন্ডিয়াতে একটা গ্রাম আছে যার নাম আয়াঙ্গারাপুরাম। তুমি সেখানের মন্দিরে এটা নিয়ে যাবে আর মন্দিরের পূজারীকে এটা সঁপে দিবে। আনু তখন রেগে বিরক্ত হয়ে বলে না, কখনোই আমি এইসব করব না। তো এখানে যখন শাস্ত্রী কথা বলছিল আর আনুকে বুঝিয়ে দিচ্ছিল তখনই তার গলায় এসে একটা কাটার মেশিনের কাটার লেগে যায় আর পণ্ডিত এখানেই মারা যায় অদ্ভুতভাবে। আনু তো ভয়ে হেল্প বলে সেখান থেকে পালায়। এরপরই দেখা যায় সেই আয়াঙ্গারাপুরাম মন্দির। সেখানে অনেক মানুষ পূজা করছিল, প্রার্থনা করছিল। এদিকে আনু তার বাবাকে কল করে। তখন তার বাবা বলে কি হয়েছে তোমার সাথে? আমাকে পুলিশ কল করে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। আনু বলে বাবা আমার চোখের সামনে সেই পণ্ডিত মারা গিয়েছে। খুবই অদ্ভুতভাবে তার গলায় এসে কাটার লেগে যায় আর তার ফলেই সে ওখানে মারা যায়। আমি বিশ্বাস করতে পারছি না আমার সামনে এই সব হয়েছে। তার বাবা এরপর আনুকে বলে কাশ্মীরে এসে তার সাথে দেখা করতে, কারণ খুব বেশি দরকার। আনু তখন বিরক্ত হয়ে বলে সবাই আমাকে অর্ডার দিয়ে যায়, আমি কোথায় যাব কোথায় যাব না। এই পণ্ডিত মারা যাওয়ার আগে আমাকে একটা বক্স দিয়ে বলে আয়াঙ্গারাপুরাম যেতে, আর এখন তুমি বলছো কাশ্মীর আসতে। এই গ্রামের নাম শুনেই কেন যেন আনুর বাবা বেশ চমকে যায় আর তাকে বারবার বলে তোমার একা থাকা সেফ না আনু, তুমি জলদি আমার সাথে এসে দেখা করো। কিন্তু আনু তার কথা না শুনেই কল কেটে দেয়। পরে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ক্যাব ঠিক করে। তখনই তাকে রাকেশ কল করে আর বলে তুমি পন্ডিচেরি যাচ্ছ তো? আনু বলে হ্যাঁ, এই যে আমি এখনই গাড়িতে উঠছি। তো আনু গাড়িতে ওঠার পরই সেই বাচ্চা ছেলেটা বক্স নিয়ে এসে বলে দিদি পণ্ডিত মশাই বলেছিলেন এটা আপনার। তখন রাকেশ ওই বক্সটা দেখে আর বলে এটা তো অনেক সুন্দর, এটা তুমি ফ্রেঞ্চ লোককে দিলে তারা তোমার প্রতি খুব ইমপ্রেস হবে আর তুমি তোমার গান দিয়েও তাদের মন জয় করতে পারবে। তাই আনু আর কিছুই বলে না। তো এরপর আনু ফ্লাইটে করে আসে। তবে পন্ডিচেরিতে যাওয়ার আগে একজন সাধু তার ব্যাগ চুরি করে নিয়ে যায়। তাই আজ তাকে চেন্নাইয়ের একটা জায়গাতেই থাকতে হয়। রাতে সেই সাধু আবারও নিজে থেকেই সেই ব্যাগ দিয়ে যায় আর বলে আগে তুমি আয়াঙ্গারাপুরাম যাও, তারপর যেখানে খুশি যেতে পারবে। আনু তো আরো বিরক্ত হয় এইরকম আচরণে। এখানে আনুর সাথে মিত্রান নামের একজন ছেলের পরিচয় হয়। মিত্রান আনুকে পরদিন বলে সে একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবে তান্ত্রিবারাম যাওয়ার। তাই পরদিনই মিত্রানের সাথে আনু বেরিয়ে পড়ে। পথে আনুকে দুইটা ছেলে বিরক্ত করছিল। তখনই আনু রেগে গিয়ে বলে আমি চাই তোরা এখনই মরে যা। তখনই দেখা যায় অদ্ভুতভাবে আনুর বলার পরপরই এই ছেলে দুটোর অ্যাক্সিডেন্ট হয়ে
হয়ে যায় আর তারা ঘটনাস্থলেই মারা যায়। আনু সহ মিত্রান আর দুইজন তারা তো বেশ শকড হয়, যেন আনুর ইচ্ছে এক নিমিষেই পূরণ করা হয়েছে। তারপর আনু বাস স্ট্যান্ডে আসে আর এখানে আসার আগে সে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তবে এটারও সে কোনো মানে খুঁজে পায় না। এরপর সময় আসে ভবিষ্যৎবাণী ধারণা করা তারিখের 14 দিন আগের সময়ে। আয়াঙ্গারাপুরামের একজন পণ্ডিত তার ছেলেকে একটা বক্স দেখায় যা তাদের বংশে জেনারেশন টু জেনারেশন এসেছে, আর এখানেও ব্রহ্মাকে নিয়ে কিছু কথা বলা হয়। আর এই বক্সের মধ্যে একটা নোট ছিল যার পেছনে একটা ছবি আঁকাও ছিল, আর এই ছবিটার মতোই হুবহু একই রকম আঁকা ছিল আনুর বক্সে। তো আনু এখনো গাড়িতেই আছে, আর তখন তাকে মিত্রান বলে, তোমার কি খিদে পেয়েছে? কারণ আমার তো অনেক পেয়েছে। ড্রাইভার বলে, আমারও অনেক খিদে পেয়েছে, কিছুক্ষণ আমাদের উচিত রেস্ট করা। তখন মিত্রান একজন লোককে দেখে আর ড্রাইভার তাকে গিয়ে জিজ্ঞেস করে আশেপাশের শহর কত দূর। লোকটা তাকে কিছু বলে দেয়, তবে আনু খেয়াল করে দেখে এটা তো সেই সাধু যে তার ব্যাগ চুরি করার পর তাকে বলেছিল আগে আয়াঙ্গারাপুরাম যেতে। আনু তখনই গাড়ি থেকে নেমে আবারও সেই জায়গা চেক করে, কিন্তু লোকটা তখন সেখানে ছিল না। তারপর আনুরা বাধ্য হয়ে চলে আসে আয়াঙ্গারাপুরাম। সেখানে মিত্রান নেমে খেতে যায়। আনু ভাবে, এসেই যেহেতু পড়েছি তাহলে এই বক্স মন্দিরে দিয়ে আমার ঘাট থেকে এই ভেজাল নামাই। তাই আনু এসে পণ্ডিতের ছেলে শম্ভুকে দেখে। আনু শম্ভুকে ওই বক্সটা দেখিয়ে বলে, এটা হয়তো আপনার, আমাকে কাশীর একজন পণ্ডিত দিয়ে বলেছেন আপনাকে দিতে। শম্ভু তো ভয় পেয়ে বলে, আমি এটা নিতে পারবো না, তোমাকে এটা যে দিয়েছে তার কাছেই ফেরত দিয়ে আসো। আনু তখন রেগে যায় আর বলে, মানে আমাকে কি আপনারা কুরিয়ার সার্ভিস ভেবেছেন যার যখন যেখানে খুশি মনে হবে আর আমি সেখানেই যাব? তখনই শম্ভুর মেয়ে পুরাণী বলে যে আপনি রাগ করবেন না, আমাকে দিয়ে যান, আমি দিয়ে দিব। আনু তখন পুরাণীর হাতে ওই বক্স দিয়ে গাড়িতে চলে যায়। শম্ভু তখন তার মেয়েকে বকে আর বলে, এটাকে নিচে রাখো আর এখান থেকে চলে যাও। তো পুরাণী যখন সেটা সেখানে রেখে বাইরে যায় তখন কেউ একজন এই বক্সটা নিয়ে নেয়। বাইরে পুরাণী এসে আনুকে বলে, আপনার যদি সময় থাকে তাহলে আমার দাদুর সাথে দেখা করতে পারেন। আনু তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন? পুরাণী বলে, জানি না, আমার মনে হলো। আনু তখন বলতে থাকে, সরি, আসলে আমার দরকারি কাজ আছে তো তাই এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। তো এরপরই ড্রাইভার এসে গাড়ি স্টার্ট করে, কিন্তু মন্দিরের কাছে এসেই গাড়িটা নষ্ট হয়ে যায়। এদিকে সেই বক্সটা সেই লোক নিয়ে দেয় গ্রাম প্রধান কান্ধাকে। কান্ধা এটা দেখেই বলে, এটা কি এমন জিনিস? খালি বক্স কেন ওই মেয়ে এত গুরুত্ব সহকারে শম্ভুকে দিল? তাই এবার সে চায় আনুর সাথে দেখা করতে। কান্ধা এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা এখানে? কোনো সমস্যা? মিত্রান বলে, আসলে আমাদের গাড়িটা ঠিক করাতে হবে। তখন তাদেরকে জানানো হয় এই গ্রামে গাড়ি ঠিক করা সম্ভব হবে না, সময় লাগবে, শহর থেকে যন্ত্রপাতি আনতে হবে। তাই কান্ধা তাদেরকে তার গেস্ট হাউসে থাকার কথা বলে। আনু তখন বলে, কিন্তু আমার যে খুব যাওয়া দরকার, এখান থেকে কি কোনো বাস যাবে? তো তারপর তারা বলে বাস যেতেও সময় লাগবে। তাই বাধ্য হয়েই আনু এবার থাকতে রাজি হয়। কান্ধা তখন তাকে বক্স দেখিয়ে বলে, এটা তোমার হয়তো। আনু বলে, না, এটা ওই মন্দিরের। জানি না কেন নিতে মানা করলো, কিন্তু আমি আর এটা নিয়ে যেতে পারবো না, তাই আপনারা এটা তাদের কাছে দিয়ে দিবেন। তো এরপর কান্ধা তার একজন লোকের হাতে এটা দিয়ে বলে বাড়ি যেতে, সে একটু কাজ করে আসবে আর এদের খেয়াল রাখতে বলে। এদিকে মিত্রানের একটা এআই গার্লফ্রেন্ড ছিল যার নাম রাধিকা। আজ সে তার গার্লফ্রেন্ডের মতোই বাস্তবে একজনকে দেখে তো পুরোই সারপ্রাইজড হয়ে যায়। আর দেখা যায় এই মেয়েটার নামও রাধিকা। আর ওইদিকে যার কাছে কান্ধা দিয়েছিল বক্সটা, সে জঙ্গলে সেটা রেখে জরুরি কাজ সারছিল। তখনই তার মাথায় একজন সাধু হাত দিতেই সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়, আর সাধু ওই বক্সটা নিয়ে চলে যায়। এদিকে শম্ভুর বাবা এই সব জানার পর তাকে অনেক বকাবকি করে। তখন শম্ভু বলে, আমি এটা ফিরিয়ে দিয়েছি কারণ আমি তোমাকে হারাতে চাই না, আর আমার কোনো ইচ্ছাও নেই এটা দিয়ে মন্দির ওপেন করার। তো তখনই তার বাবা বলে, বোকার মতো কথা বলবে না, তুমি কি ভাগ্য বদলাতে চাইছো? এটা কখনো সম্ভব নয়। পঞ্চম বেদের রহস্য অবশ্যই এবার খুলবে, আর আমি ওই মেয়ের সাথে দেখাও করতে চাই। তখনই একজন এসে তাকে জানায় আনু গেস্ট হাউসে আছে। এদিকে আনুকে রাকেশ আবারও কল করে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে। আনুও বলে সে একটু পরই বেরিয়ে যাবে। তখন পুরাণী এসে বলে, আপনি আমার দাদার সাথে দেখা করবেন, আমি আপনাকে ড্রপ করে দিব বাস স্ট্যান্ডে। কিন্তু আনু তাকে এবারও মানা করে দেয়। ওদিকে কান্ধা একটা রুম পরিষ্কার করার পর বাইরে আসে আর দেখতে পায় আনু একা একাই চলে যাচ্ছে। কান্ধা তখন তাকে বলে, ওইদিকে যেও না, জঙ্গলটা ভালো না, রিস্কি আছে। কিন্তু আনু তার কথাই শোনে না আর সে জঙ্গল দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে। তো পথে সে
সেই বেনারসে দেখা সেই বেটে লোককেও এখানে দেখে। তবে এবার তারা ছিল 4 জন, আর তারা বলে চলো আমরা তোমাকে পথ দেখাই। আনু দেখে তারা জাদু করে গাছ সরিয়ে রাস্তা তৈরি করছে। তখনই সেখানে সেই সাধু চলে আসে আর বলে, এই মেয়ে কোথায় যাচ্ছ? এই সাধুকে দেখেই সেই 4 জন তো ভয়ে উধাও হয়ে যায়। আনু তখন এসে বলে, আপনার সমস্যাটা কি? কেন আমাকেই সবসময় পিছু করতে থাকেন? দয়া করে এসব বন্ধ করুন। সাধু বলে, দেখো এই জঙ্গলে অনেক মায়া আছে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। আনু বলে, আমি এসব বিশ্বাস করি না, আর আমাকে বাস স্ট্যান্ডে যেতে হবে, সময় কম। সাধু তখন বলে, কয়টা বাজে? আনু বলে, কেন 2:15। সাধু তখন বলে, আমি চোখে না দেখে বিশ্বাস করব না, আমাকে দেখাও। আনু তখন মোবাইল এনে তাকে দেখায়, তবে সাধু তখন উল্টো আনুকেই মোবাইলটা ঘুরিয়ে দেখায় যে সেখানে সময় ছিল 4:45। আনু তো এটা দেখে ভয়ে মোবাইলটাই হাত থেকে ফেলে দেয়, আর তখন দেখা যায় সাধুটাও উধাও হয়ে যায়। আনু পেছনে তাকিয়ে দেখে সে তো আবারও সেই গেস্ট হাউসে চলে এসেছে। অন্যদিকে দীক্ষ নামের একজনকে আজ সেই লোকটা গুলি করে মারে, যেই লোক গল্পের শুরুতে মাধবকে মেরেছিল। এখন কেন সে এরকম করছে তা একটা বড় রহস্যই বটে। তো দৃশ্য পরিবর্তন হয়, আর এবার দেখা যায় পুরীতে পাতি একজন লোকের ইন্টারভিউ নিচ্ছে। তবে লোকটা তাকে বিশেষ কিছু বলতে পারেনি। পাতি একটা পুরাতন লেখা পায় একটা কাঠের কিছুতে, সেটাও সে দেখায়, কিন্তু লোকটা বলে, আমি জানি না এটা কি, তবে এটা দেখে মনে হচ্ছে কোনো সিক্রেট মূল্যবান জিনিস। তো পাতি এটা রেখে শশীকে কল করে। তখনই সেখানে থাকা একজন মহিলা এই জিনিসের ছবিটা তুলে নেয় এবং পাতিরও একটা ছবি তোলে। মহিলাটা সেখান থেকে সেগুলো নিয়ে আসে একজন গুরুর কাছে। গুরু তা দেখে বলে, তুমি অন্য কারো সাথে এটা শেয়ার করনি তো? মহিলা বলে, না। গুরুজি তারপর ছবিগুলো নিজের মোবাইলে নিয়ে নেয়, আর ওই মহিলার মোবাইল থেকে ডিলিট করে বলে, এটার আর তোমার প্রয়োজন নেই, যাও এখন এখান থেকে চলে যাও। মহিলা যাওয়ার পরই গুরুজি কল করে একজনকে, আর তাকে বলে সে যেন পাতিকে যেখান থেকে পারে সেখান থেকে তার কাছে নিয়ে আসে, পাতিকে তার দরকার। এদিকে পাতি তার বন্ধু শশীর সাথে কলে কথা বলছিল। শশীকে পাতি জানায় সেদিন পণ্ডিত মারা যাওয়ার আগে খুব বড় কিছু নিয়ে কথা বলেছিল আনুর সাথে, আর সেখানে দরজার বাইরে পাতি এই কাঠের লেখাটা পায়। তবে এটা কি ভাষায় লেখা আছে সে বুঝতে পারছে না। দেখা যায় এই কাঠের জিনিসের লেখাগুলো জুড়ে হয়ে যায় আয়াঙ্গারাপুরাম গ্রামের নাম, কিন্তু সেটা হয়তো খেয়াল করে না পাতি। তারপর দৃশ্য আসে মাদুরাইতে। একজন রাইটার এসেছে অনেক দিন পর, তো সে এসেই একটা দোকানে কিছু বিষয়ে প্রশ্ন করে। পরে সে জানতে পারে দাক্ষ নামের একজনের কাছে প্রিন্টার ছিল, তবে সে হঠাৎই মারা গিয়েছে। এই প্রিন্টারের আবার কি কাহিনী আছে সেটাও গল্পের মধ্যেই হয়তো জানা যাবে। তো এবার রাইটার জেনে নেয় সে থাকতো আয়াঙ্গারাপুরামে। অন্যদিকে আনু এবার রাকেশের কাছে অনেক কথা শোনে, কারণ সে সময়ের ভেতরে যেতে পারছে না। তাই আনু গাড়িতে উঠে তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আর বলে, আমি জানি তুমি হয়তো রেগে আছো, কিন্তু আমি এবার সত্যি বাসে আছি, আর লাঞ্চেই তোমাদেরকে জয়েন করব। এদিকে হসপিটালে এসে কান্ধা তার লোককে জিজ্ঞেস করে যে জঙ্গলে বেহুশ হলি কিভাবে। তখন লোকটা বলে, কেউ একজন আমার মাথায় কিছু করেছে, আর বক্সটা সেই নিয়ে গেছে। তো কান্ধা বাইরে এসে দাই নামের একজনকে বলে, আমি বুঝতে পারছি না এভাবে উধাও হলো কিভাবে, তুমি তাড়াতাড়ি খুঁজে দেখো সেটা কোথায়, কারণ আমি প্রথমে এটাকে সাধারণ বক্স ভাবলেও এখন মনে হচ্ছে এটা সাধারণ বক্স নয়, আমি খুব দ্রুতই সেটা আমার হাতে চাই। এদিকে বাস আটকে পুলিশ চেক করতে ওঠে। আনুর ব্যাগ থেকে তারা সেই এন্টিক বক্সটা পায়। আনুও দেখে অবাক হয়ে বলে, এটা আমার ব্যাগে কিভাবে আসলো? পুলিশ বলে, এটা আপনার নয়। আনু বলে, না, এটা তো আয়াঙ্গারাপুরাম মন্দিরের। পুলিশ তখন বলে, ও তাহলে আপনি এটা চুরি করেছেন? আনু বলে, কি আজে বাজে কথা বলছেন, আমি কেন এটা চুরি করব? পুলিশ বলে, গাড়ি থেকে নামুন, আমাদের সাথে আসুন। আনু তখন বলে, আপনার দরকার হলে বক্স নিয়ে যান, আমি নামবো কেন? পুলিশ তখন বলে, কারণ আপনি ধরা পড়েছেন, তাই কথা না বাড়িয়ে আমাদের সাথে চলুন। আনু তারপর বাধ্য হয়ে গাড়ি থেকে নামে। এই বাসটাও তাকে রেখে চলে যায়। এদিকে একজন লয়ার দাক্ষের 3D প্রিন্টার নিয়ে ইনভেস্টিগেশন করছিল, আর দাক্ষ মারা যাওয়ার আগে তাকে পাওয়ার অফ অ্যাটর্নির সাইন দিয়ে যায়। তাই এবার লয়ার তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাদেরকে এই রহস্য বের করতে হলে আগে এই 3D প্রিন্টারের রাইটস লাগবে, তাই তুমি দাক্ষের সাইনকে কাজে লাগিয়ে এটা ছাপাও যে সে আমাকে তার 3D প্রিন্টারের রাইটস দিয়ে গেছে। এদিকে মিত্রান রাধিকাকে এসে প্রপোজ করে, আর যেহেতু তার কাছে এআই আছে তাই সে তার মাধ্যমে রাধিকার ব্যাপারে সব জেনে
এখানে আসে আর এসে রাধিকাকে ইমপ্রেস করার চেষ্টা করে। অন্যদিকে একটা লোক কিছু জিনিস নিয়ে যাচ্ছিল, তখন তাকে কেউ একজন আটকে খুন করে ফেলে। আর সেই লোকটা পরে গাড়ির ভেতরে দেখে কিছু কেমিক্যাল, আর লোকটা কেমিক্যাল দেখে খুশি হয়ে বলে, আমি এখন আমার নতুন 3D প্রিন্টার বানানোর জন্য অনেক জিনিস পেয়ে গেছি। আর এখানে কিছু ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় মাধব যাকে নেটি বলে কথা বলছিল সে ছিল ওই রাইটার, আর মাধবকে যে খুন করেছে এই হচ্ছে সেই লোক। আর শুধু মাধবকে নয়, সে দাক্ষকেও খুন করেছে। এখন সে কি করবে এই 3D প্রিন্টারের মাধ্যমে, আর কেনই বা মাধবকে মারলো তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এদিকে দেখা যায় সেই কাঠের গায়ে আয়াঙ্গারাপুরাম লেখাটা সেদিন সত্যিই দেখে নিয়েছিল পাতি, তাই সে এখন আয়াঙ্গারাপুরাম আসার পরিকল্পনা করে ফেলে। এক কথায় বলতে গেলে এই এক রহস্যকে ঘিরে জড়িয়ে পড়েছে অনেকগুলো মানুষ। দেখা যাক কে কতটা কি গল্পের মধ্যে নিজেদের গুরুত্ব ধরে রাখে। তো এদিকে পুলিশ অফিসার সেই বক্স এবং আনুকে আবারও নিয়ে আসে আয়াঙ্গাপুরাম মন্দিরে। শম্ভু বলে, এই বক্স আমাদের নয়, এটা এই মেয়ের, তাই তাকে বলুন এটা নিয়ে চলে যেতে। পুরাণী বলে, বাবা কি বলছো তুমি? সে তো এটা তোমাকে দিয়ে বলেছে এটা আমাদের মন্দিরের। শম্ভু বলে, তুমি চুপ থাকো পুরাণী। পুলিশ অফিসার বলে, আমি বুঝতে পারছি না এই বক্স কি এই মেয়ে চুরি করেছে নাকি করেনি। কান্ধা বলে, না সে চুরি করেনি, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। পুরাণী বক্সটা তখন নিজের কাছে নেয়, তখন শম্ভু সেটা তার কাছ থেকে নিয়ে আসে ভাঙার জন্য। ওই সময় সেখানে শম্ভুর বাবা চলে আসে আর বলে, এটা কি সেই বক্স? শম্ভু বলে, হ্যাঁ। তখনই পণ্ডিত সেটা নিয়ে বলে, সময় এসে গেছে এই বক্স খোলার। শম্ভু বলে, না বাবা, আপনাকে আমাদের সাথে আরো থাকতে হবে, আর এটা তো পঞ্চম বেদের রহস্য, এটা থাক, আর প্রকাশ করতে হবে না। তখন আনু বলে, আপনারা আপনাদের যা খুশি করুন তো, আমার সমস্যা আগে সমাধান করে দিন। পণ্ডিত তখন বলে, তাহলে তুমি পঞ্চম বেদের বংশধর? আমরা এই মুহূর্তের জন্য জেনারেশন টু জেনারেশন অনেক অপেক্ষা করেছি, চলো আমার সাথে, এখন সেই সময় এসে গেছে। পরে পণ্ডিত অনুমতি ছাড়াই আনুকে ধরে নিয়ে চলে যায়। এদিকে নেটিও আয়াঙ্গাপুরাম আসছিল, পথে ড্রাইভার তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। সে এখানে এসেছে মার্গাদামের আসল কপি নিতে। আসলে এটা তার প্রথম স্টোরি ছিল, কিন্তু সে এটা রেজিস্টার করতে ভুলে যায়। পরে এখন এটা ফেমাস হয়ে যাওয়ায় সবাই এটার মালিকানা দাবি করছে, তাই এখন নেটি এটার অরিজিনাল কপিটা খুঁজতে যাচ্ছে, না হলে তার লেখা অন্য যে কেউ নিয়ে চলে যাবে। তখন পথে নেটির সাথে দেখা করে সেই সাধু, আর এবার নেটিকে সে বলে, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ? নেটি বলে, ভেড়া নামের একজনের সাথে। সাধু তখন বলে, তার সাথে তোমার দেখা হবেই না, কারণ সে মারা গেছে, আর তুমি যা খুঁজতে এসেছো তার জন্য তুমি তার ছেলের সাথে দেখা করতে পারো, অথবা তার স্ত্রীর সাথে দেখা করতে পারো। আর সত্যি যা চাইছো তা পেতে চাইলে মন্দিরে প্রার্থনা করতে যাও। এই লোকটার কথা এবার নেটির কাছে বেশ অদ্ভুত মনে হয়, যেন সাধু তার ব্যাপারে সব জেনে শুনে এই কথাগুলো বলছিল। অন্যদিকে শম্ভুকে তার বাবা বারবার বলতে থাকে এই বক্সটাই চাবি দিয়ে খুলতে, কিন্তু শম্ভু রাজি নয়, কারণ তার বাবা এটা খোলার পরই মারা যাবে। শম্ভুকে তার বাবা বলে, দেখ এটা অসম্মান করা হবে আমাদের পূর্বপুরুষদের, আমাদের গুরুদের, যারা বিশ্বাস করেন এটা ঘটবে। আনু বলে, কি ঘটবে? এইসব কে বিশ্বাস করে? পণ্ডিত বলে, তুমি তো পঞ্চম বেদ পরিবারের, পঞ্চম মানে 5, আর বেদ মানে তো জানোই। তোমাদের দায়িত্ব হচ্ছে এই পঞ্চম বেদের রহস্যকে রক্ষা করে রাখা, আর ভাগ্য তোমার মাধ্যমে এই বক্স আমার কাছে এনেছে, তাই শম্ভু চুপচাপ এটা খোল, আমার কথা শোন। এদিকে নেটি তার স্টোরি যেই কম্পিউটারে ছিল সেই কম্পিউটারটা খুঁজতে এসেছিল এই গ্রামে। এখন নেটি আসে কান্ধার বাড়িতে, সেখানে তার বাবা পরে ওই কম্পিউটার কোথায় বিক্রি করেছেন সেটা জানতে। অন্যদিকে শম্ভু বক্সটা খোলে, আর সেখানে একটা মন্ত্র লেখা পায়, যা নাকি ব্রহ্মারই লেখা ছিল। কান্ধা এখানে এইসব দেখে তার বাড়ি চলে আসে, আর সাথে করে আনুর ব্যাগ আনে, কারণ আনুর সাথে তার কথা আছে। বাড়ি এসে আগে কিছুক্ষণ কথা বলে সে নেটির সাথে। এদিকে আনু শম্ভুর বাবাকে জিজ্ঞেস করে তার এসবের সাথে কি সংযোগ। পণ্ডিত বলে, এই বেদ রহস্য রক্ষার দায়িত্ব 2 পরিবারকে দেওয়া হয়, এক হচ্ছে পঞ্চম বেদ আর আরেক হচ্ছে মঞ্জুষা। এরকম আরো কিছু তথ্য জানায় সে আনুকে। আনুর তাও কিছুই বিশ্বাস হয় না, তাই সে বলে, আচ্ছা আমার কাজ শেষ তাই তো, আমি এই বক্স দিয়ে দিয়েছি, এখন আমি যাব। পণ্ডিত বলে, হয়তো তোমার কাজ শেষ হয়নি, না হলে তুমি এখনো এইভাবে এই গ্রামে আটকে যেতে না। তার মানেই হলো অসম্পূর্ণ কিছু কাজ বাকি রয়ে গেছে, যা করে তারপরই তুমি এই গ্রাম থেকে যেতে পারবে। আনু তখন এখান থেকে উঠে বেরিয়ে যায়। সে তার ব্যাগ আনতে গেস্ট হাউসে আসে, তবে এখানে আসার পরই আনুকে আবারও একরকম জোর করেই রেখে দেয় কান্ধা। অন্যদিকে রাতে সেই 4 জন লোক এসে পণ্ডিতের থেকে বক্স নেয়, আর শম্ভুর থেকে সে নতুন মন্ত্রটা নেয়। তারা এগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে যখন আনু আর মিত্রান কথা বলছিল তখন তারা আওয়াজ পেয়ে বাইরে আসে। আনু দেখে সেখানে তার বাবা এসেছে আর কাউকে মেরে দিয়েছে, হয়তো সে কান্ধা ছিল। আনুর জন্য ব্যাপারটা মারাত্মক শকিং, কারণ কাশ্মীর থেকে কিভাবে তার বাবা এখানে আসলো আর খুনি বা কেন করলো, কিছু না বুঝে বোকার মতোই সে তাকিয়ে থাকে। তো এরপর পুলিশ আসে, কিন্তু আনুর বাবা আনুকে বলে, আরে আমি কিছু করিনি, তুমি দেখেছো আমি লোকটাকে ধরে আছি, কারণ তাকে কেউ একজন মেরে গিয়েছিল,
আমি এসে তখন তোমার মতোই উপস্থিত হয়েছি শুধু। আনু বলে, তুমি এখানে কেন? আমাকে কি প্রোটেক্ট করার জন্য এসেছো? ভেবেছো আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো না? তখন তার বাবা বলে, না, আমি এখানে এসেছি কারণ ভাগ্য চেয়েছে। আমাদের সাথে এখন ভাগ্য খেলা শুরু করেছে আর আমরা তাই করছি যা সে করাচ্ছে। তখনই পুলিশ আসে আর তাদেরকে বলে, আপনারা তিনজনই প্রত্যক্ষদর্শী, তাই আপনারা আমাদের সাথে একবার পুলিশ স্টেশনে আসবেন। তো এরপরই তারা পুলিশ স্টেশনে সাইন করে চলে যায়। তখন সেখানে একজন লোক আসে আর সে বলে, আপনারা কি খুনের জন্য আমাকে সন্দেহ করছেন? পুলিশ বলে, প্রমাণ পেলেই আমরা কাউকে সন্দেহ করতে পারি, আর তার বাইরে আমরা কাউকে কিছুই বলতে বাধ্য না। আপনি যদি কিছু করেও থাকেন তার জন্য আমরা আগে প্রমাণ খুঁজব, এরপর যা বলার বলবো। অন্যদিকে আনু তার বাবাকে বলে, আমি এই অভিশপ্ত গ্রামটা যে করেই হোক ছেড়ে যেতে চাই। তখন তার বাবা বলে, আনু, এটা অভিশপ্ত গ্রাম নয়, আমরা আগে এই গ্রামের বেদের রহস্যটা বের করব, তারপর যাব। আনু বলে, এসব নিয়ে কোনো কথাই তো বলা হয়নি, তাহলে তুমি কিভাবে জানো? তখন তার বাবা বলে, আমি সব জানি। তখনই তার ফ্ল্যাশব্যাকেও ছোটবেলায় সেই চারজনকে দেখা যায়, অর্থাৎ আনুর বাবা এদের চারজনের ব্যাপারেও জানে। সে বলে, আমি এই গ্রামের রহস্য সব জানি। আমি ভেবেছিলাম সঠিক সময় আসলে তোমাকে বলবো, তবে তার আগেই তোমাকে এখানে নিয়ে আসা হয়। এদিকে রাধিকাকে আনু দেখে আর মিত্রানকে বলে, আরে এটা তো একেবারে তোমার এআই রাধিকার মতো দেখতে। মিত্রান বলে, না, এটা হচ্ছে রিয়েল রাধিকা। আনু তখন বলে, এটা কিভাবে সম্ভব? মিত্রান বলে, সবকিছুই সম্ভব, যখন আমার রাধিকা গার্লফ্রেন্ড আছে সাথে। তুমি যাও, আমি পরে তোমাকে জয়েন করছি। এদিকে পাতি তার বাসায় এসে সাশিকে সেই লেখাটা দেখায়। সাশি বলে, এটা তো ইজিপ্টের লেখা মনে হচ্ছে, বহু বছর আগের। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই তার বাড়ির বাইরে আসে গুরুজির পাঠানো লোক। গুরুজি কলে বলে, যাই করো না কেন আমার কাছে তুমি ওই জিনিস নিয়েই আসবে। গুরুজির তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে অনেক বছর আগে আয়াঙ্গারাপুরম মন্দিরে গিয়েছিল। সেখানকার বিভিন্ন রকমের ছবিও সে তুলে আনে, আর সে এত বছর ধরে সেই রহস্য বের করার পেছনেই পড়ে আছে। রাতের বেলা দেখা যায় আনু ব্যাগ গোছায় আর তার বাবাকে বলে, বাবা, কেন চাইছো না যে আমি এখান থেকে যাই? হচ্ছেটা কি? তার বাবা বলে, ডেস্টিনি। আনু তখন বলে, বাবা প্লিজ, আমি বলেছি তো আমি এসবে বিশ্বাস করি না, তাহলে কেন বারবার এই কথা বলছো? তখন তার বাবা বলে, আচ্ছা তুমি কেন এই গ্রামে এতদিন থাকলে? আনু তখন বলে, এটা একটা কাকতালীয় ব্যাপার, এজন্যই রয়ে গেছি। ভিজ তখন বলে, হ্যাঁ, সেটাই হচ্ছে ডেস্টিনি। তোমার কাছে মনে হচ্ছে কাকতালীয়, আর আমার কাছে ডেস্টিনি। তবে আনু, তুমি যখন আমাকে বলেছো ওই চারজন ব্রাহ্মণকে দেখেছো, তখন আমি বুঝেছি তুমি আমার মতোই, কারণ তাদেরকে আমি দেখেছি ছোটবেলাতে। আমার বাবা দেখেছেন, আমার দাদাও দেখেছেন, আমার পূর্বপুরুষ সবাই দেখেছেন, তাই তোমাকে এখানে আরো কিছুদিন থাকতে হবে। আনু তখন বলে, বাবা, তোমার ইচ্ছে হলে থাকো, আর আমি তো কালই যাব, এটা নিশ্চিত। এদিকে পাতিকে তার ছেলে বিকাশ কাঠের ওই অন্য ভাষায় লেখাটা নিয়ে হেল্প করে। রাতে গুরুজির পাঠানো লোক আসে, কিন্তু পাতি তাকে ধরে মুখ দেখে ফেলে। পরে লোকটা পাতিকে এক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এখন আর 9 দিন বাকি ছিল ওই ভবিষ্যৎবাণী করা দিনের জন্য। পাতি তার ছেলেকে নিয়ে হয়তো এবার আয়াঙ্গারাপুরমের দিকেই আসছে, আর ওইদিকে গুরুজি তার লোককে বলে, আমি জানি সে কোথায় যাচ্ছে, তুমি তাকে পাবে আয়াঙ্গারাপুরমে, আর আমিও সেখানেই তোমার সাথে এসে দেখা করব। তো এবার ফাইনালি এক গ্রামে সবাই এসেই গিয়েছে। এবার শুধু একে একে রহস্য বেরিয়ে আসার পালা। দৃশ্য পরিবর্তন হয়। এবার দেখা যায় ভবিষ্যৎবাণী ধারণা করা তারিখের 30 দিন আগের দৃশ্য। জায়গাটা হচ্ছে ফ্রান্স। থমাস নামের একজন কারো সাথে কথা বলে, তো তার কথা বলা শেষে সেখানে একজন রুম সার্ভিসের মহিলা আসে। থমাস বলে, আমি তো ডাকিনি। মহিলাটার সাথে সাথে থমাসকে নিচে ফেলে তার গলায় পেঁচিয়ে ধরে, আর থমাসকে মেরে তার ল্যাপটপ নিয়ে চুপচাপ চলে যায়। তারপরই সেখানে আসে থমাসের ফ্রেন্ড, আর এসেই সে থমাসকে এভাবে দেখে ভয়ে পালিয়ে যায়। আর এখন ওই ভবিষ্যৎবাণীর তারিখের থেকে 15 দিন আগের দৃশ্য দেখানো হয়। জায়গাটা ছিল ইতালি। তো মুকুন্দ নামের একজন এসে মিটিং করে, আর সেখানে তাকে জানানো হয় তাদের মিলিয়ন মিলিয়ন ডলার কেউ একজন নিয়ে গিয়েছে, আর থমাসকেও মারা হয়েছে। কে মেরেছে কিছুই জানা যায়নি, এমন কিছু হচ্ছে যা বোঝা যাচ্ছে না। তাই মুকুন্দকে বলা হয় তার দেশে গিয়ে এই সব কিছুর রহস্য খুঁজে বের করতে। আর এই মুকুন্দই সে, যে পুলিশ স্টেশনে গিয়েছিল এটা জানার জন্য যে পুলিশ তাকে সন্দেহ করছে কিনা। তো মুকুন্দ তার বাড়ির একজনকে ডেকে বলে কিভাবে মারা গেল সে, আর এখানে কে কে এসেছিল গত কয়দিনে। লোকটা বলে অনেকেই এসেছিল, সবারই কোনো না কোনো দরকার ছিল। যেমন কিছুদিন আগেই এক মেয়ে আসে, মেয়েটার সাথে করে একটা বক্স আনে, বক্সটা শম্ভুকে দেয়, তবে শম্ভু নিতে চায় না। তারপর মেয়েটার বাবাও বর্তমানে আছে এই গ্রামে। এরপর একজন আমেরিকান রাইটার আসে একটা কম্পিউটারের ব্যাপারে জানতে। এসবই চলছে গত কিছুদিন ধরে। অন্যদিকে আনো একজনের বাইক নিয়ে বেরিয়ে পড়ে এখান থেকে যাওয়ার জন্য, তবে সে দেখে সে একই
পথে বারবার আসছে। সেখানে একজন অঘরী বলে, তুমি যদি আয়াঙ্গারাপুরাম ছেড়ে যেতে চাও তাহলে কখনোই আমাদের বাবা যেতে দিবেন না। আনু অনেকবার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না। সে ঘুরে ফিরে একই রাস্তায় চলে আসছিল। এরপর সে ক্লান্ত হয়ে বসে পড়ে আর তার একটা ফ্ল্যাশব্যাক আসে। আনু দেখে সে একটা গুহাতে আছে আর ওখানে সে একজনের সাথে লড়াই করছে। আর এরই এক পর্যায়ে আনুকে সেই লোক মেরে ফেলে। তখনই আনু চিৎকার করে ওঠে। সেই সময় বাস্তবে ফিরে আসে আর সে এবার ফিরে যায় আয়াঙ্গারাপুরাম গ্রামের ভেতর। লয়ারও তার লোককে এবার পাঠায় আয়াঙ্গারাপুরাম গ্রামে। এদিকে পুরাণীর কাছে রাধিকাকে তার বাবা রেখে যায় কারণ তার কিছু কাজ আছে। তখনই সেখানে মিত্রান আসে আর তাদেরকে বলে, আমার কোনো হেল্প লাগবে কি? তারা বলে না। তখনই সেখানে আসে পাতি। পুরাণী তাকে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? পাতি বলে, আমি পাতি, একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। এদিকে লয়ার কেকাটি এসে দেখে এটা তার ফ্রেন্ড মুকুন্দের বাড়ি। তারা দুজন অনেকক্ষণ গল্প করে বাইরে আসে। তখনই একজন পুলিশ অফিসার এসে মুকুন্দকে গ্রেপ্তার করে তার ভাইয়ের মার্ডার কেসে। কেকাটি বলে, ওয়ারেন্ট আছে? পুলিশ তখন তাকে ওয়ারেন্ট দেখিয়ে মুকুন্দকে ধরে নিয়ে যায়। কেকাটি তার অ্যাসিস্ট্যান্টকে বলে সাবধানে থাকতে, কারণ চারদিকে অদ্ভুত সব ঘটনা হচ্ছে। তো এরপর এদিকে পুরাণী পাতিকে মন্দির ঘুরে দেখায় আর পাতি সেগুলোর ছবি তুলে। তখনই সেখানে তার ছেলে কিছু কোড পায়, যেগুলো দেখে বিকাশ কিছু বলে কারণ সেই ভাষাগুলোকে ভেঙে পড়তে পারছিল। এদিকে মিত্রানকে কেকাটির অ্যাসিস্ট্যান্ট একটা পার্সেল দেয় যেখানে একটা মাদার বোর্ডের মতো কিছু ছিল। মিত্রানকে তার এআই রাধিকা বলে, তোমার একজন গার্লফ্রেন্ড লাগলে আগে এই জিনিসটা একজনকে গিফট করো, আমি লোকেশন দিচ্ছি, সেখানে যাও। মিত্রান কথা মতো এসে এটা দেয় সেই ক্রিমিনাল লোকটাকে। অ্যাসিস্ট্যান্ট এসে যখন ক্রিমিনালের জিনিসপত্র তল্লাশি করে তখন ওই ক্রিমিনাল এসে তাকে খুন করে দেয়। খুন করা তো তার জন্য পানি ভাত। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় মাদ্রাজ 1995। একজন লোক সেখানে স্পিচ দিচ্ছিল গল্পের শুরুতে যারা ভবিষ্যৎবাণীর লেখা পেয়েছিল তাদেরকে নিয়ে। বর্তমানে মুকুন্দকে ধরে আনা হয়েছিল একটা ডিপ ফেক ভিডিওর উপর ভিত্তি করে। মুকুন্দ ওই ভিডিও দেখেই সেটা ধরে ফেলে। পরে বাড়ি আসার পর মুকুন্দ একজনকে কল করে আর তারপর সে বুঝতে পারে এইসব জেলে থাকা দুজন ছেলেরই কাজ হতে পারে। এদিকে কেকাটি আর মুকুন্দের গার্লফ্রেন্ড জুলিয়া হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা বেসমেন্টে। সেখানে তারা একটা রুমের মতো কিছু দেখে কিন্তু জুলিয়া সেটা ওপেন করতে সময় না দিয়ে তাকে নিয়ে চলে যায়। তো তারা যাওয়ার পরই দেখা যায় এটার ভেতরে একজন আছে। এবার আর 4 দিন বাকি ছিল প্রেডিকশন ডেট আসার। আয়াঙ্গারাপুরামে দেখা যায় সবাই বলাবলি করছিল সেই বেদ নিয়ে। নেটিও সেখানে ছিল। সে আজ প্রথমবারের মতো এই ব্যাপারে জানতে পারে। মন্দিরেও এই নিয়ে আলোচনা করতে পণ্ডিত বসে, আরো সাধারণ মানুষজনও বসে। অন্যদিকে পাতি তার ছেলের মাধ্যমে একটু একটু করে শব্দগুলোর মানে বের করে ফেলে। সে নিজেই চমকে যায় যে ফাইনালি সে এটা করতে পেরেছে। এখানে অর্থ আসে কিছুটা এমন যে ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স, আর একটাই অর্থ আসে মৃত্যু। হয়তো পাতি এগুলোকে একত্র করে কিছু একটা বুঝবে পরে, সেই মতোই কাজ এগিয়ে যাবে। এদিকে মন্দিরে একটা ভেজাল হয়ে যায়, তাই মুকুন্দ আসে। সেখানে তার সাথে কথা বলতে চাইছিল নেটি, কিন্তু মুকুন্দ বলে, আমি এখন একটা সমস্যাতে আছি, পরে ফ্রি হলে আসবেন। বাইরে এসে মুকুন্দ দেখে রাধিকার বাবা একটা বুকে কিছু কিছু জায়গা দেখছিল আর নোট করছিল। মুকুন্দ বলে, এই সব কি? রাধিকার বাবা তাকে বুঝিয়ে বলে তারা এই কাজ বংশ পরম্পরায় করে আসছে, যেন পরবর্তী জেনারেশনের কাছে তারা সেই সংরক্ষিত নলেজ দিয়ে যেতে পারে। আর সেই মন্দিরের প্রতিটা জায়গা সম্পর্কে জানে, এখানে কোথায় কি আছে সেটাও জানে। তখনই গ্রামের 2 জন লোক তার কথা শোনার পর সেখানে খোদাই করা শুরু করে দেয়। এদিকে নেটি এসে পড়ে মুকুন্দের বাড়ি আর সোজা চলে আসে তার বাড়ির বেসমেন্টে, কারণ মুকুন্দের থেকে সে জানতে পেরেছে কম্পিউটারটা হয়তো এখানেই আছে। তো নেটি এসে খুঁজে অবশেষে পেয়েই যায়। আর এই কম্পিউটারের পেছনেই রাখা ছিল তার বুকের কপিটা। সেটা নিয়ে নেটি বেরিয়ে যায়। তবে তাদেরকে এখানে কেকাটি দেখেছে। তবে নেটি বলে দেয় তারা এখানে পুরাতন জিনিসপত্র দেখতে এসেছিল। এদিকে পাতিকে দেখে আনু বেশ চমকে যায়। পাতি আনুর বাবাকে তার নাম বলে হ্যালো জানায়। তবে পাতি দেখে তার পাশে বিকাশ নেই, তাই সে তার ছেলেকে খুঁজতে শুরু করে। একটা লোকের সাথে তখনই তার ধাক্কা লাগে। এই লোকই সেদিন রাতে তার বাড়িতে এসেছিল। তো লোকটাকে পাতি ধরতেই যাবে, তখনই তাকে সেই 4 জনের একজন আটকায় আর বলে, তুমি কি তোমার বাচ্চাকে চাও? যদি নিজের ছেলে ফিরে পেতে চাও তাহলে জঙ্গলে যাও, আর না হলে এই লোককে ফলো করো। পাতি কিছুক্ষণ পরই তাকিয়ে দেখে এই লোক তো উধাও হয়ে গেছে। অন্যদিকে নেটি তো খুব খুশি ছিল আর খুশি মনেই গাড়ি দিয়ে যাচ্ছিল। এদিকে পাতি তার ছেলেকে দেখে ওই 4 জনের কাছে। ওই 4 জন বলে তাদেরকে সেই জিনিসটা দিয়ে দিতে যা সে পেয়েছে কাশিতে। পাতি আর কথা না বাড়িয়ে তাদেরকে সেটা দিয়ে নিজের ছেলেকে নিয়ে চলে আসে। তো তারা যাওয়ার পরই সে জিনিসটা 4 জনের একজন পুড়িয়ে দেয়। এটা দেখে দূর থেকে তো খুব রেগে যায় গুরুজি। তো পাতি যখন আসছিল তখনই তাকে সাধু বলে, তোমার কাজ এখানেই শেষ, তাই তুমি দ্রুত ফিরে যাও। তোমার ছেলেকে যদি হারাতে না চাও তাহলে ফিরে যাও। তবে ভাগ্যের উপর কারো জোর চলে না, তোমাকে হয়তো আবারও এখানে আসতে হবে। এদিকে সেই গুরুজি একটা এআই এর মতো কিছুর সাথে কথা বলে
আর তার কথার মাধ্যমে জানা যায় এরা একটা রিসার্চ করছে আর তার জন্য পঞ্চম বেদ প্রয়োজন। এতদিন যত যত খুন হয়েছে আর যতগুলো মানুষ পঞ্চম বেদ রহস্যতে যুক্ত হয়েছে তাদের সবাইকে দিয়ে কোনো না কোনো ভাবে সে কাজ করিয়েছে আর পরে যাদেরকে প্রয়োজন পড়েছে খুন করেছে। এখন এক কথায় বলা যায় কাহিনীর দুইটা দিকে দুই দল আছে আর তার একটা বড় অংশ জুড়েই আছে এই গুরুজির দল। অন্যদিকে তারা সেই জায়গা খোদাই করে একটা সিক্রেট ঘর পায়। সবাই তো ভেতরে চলে আসে আর আনু তো সারপ্রাইজড হয় এটা দেখে যে সেখানে একটা কঙ্কাল পড়ে আছে, যেমনটা সে তার ফ্ল্যাশব্যাকে দেখেছে। তার মতোই একজন মেয়ে মারা গিয়েছে সিঁড়ির কাছে এসে। এটা সেই হুবহু জায়গা আর হুবহু একই জায়গায় কঙ্কালটাও পড়ে আছে। তো তারপর তারা মন্ত্র পড়ে আর সেখানে আরো একটা সিক্রেট দরজা ওপেন হয়। সবাই তো অধীর আগ্রহে তাকিয়েছিল। তখন দেখা যায় পেছনে সেই গুরুজিও এসেছে। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় দিল্লি 1996 সাল। সেখানে গুরুজি বসে বসে কথা বলছিল কম্পিউটারের সাথে, ভবিষ্যতে কি বেশি হবে আর মানুষ কি নির্ভর হবে। এখানে পুরাণের আলোকে কিছু কথাও বলা হয় যা শুনে খুবই এক্সাইটেড হয়ে যায় গুরুজি। বর্তমানে দেখা যায় সে ক্রিমিনাল কিলার তার 3D প্রিন্টারের চেকিং করতে বসে। কতটা কি হলো সেটা সে দেখছিল। আর এটা ছিল 3D মিট প্রিন্টার, এটা দিয়ে মিট প্রিন্ট করা হয়। তো কিছুক্ষণ পরই সেখানে আসে মিত্রান তার কাছে ব্যাগ রেখে যাওয়ার জন্য। মিত্রানকে তখন কিলার একটা মাংস দেয় আর বলে এটা গিফট। এদিকে জুলিয়া আর কেকাটি কথা বলছিল। জুলিয়া বলে আমরা যে 3D প্রিন্টার বানানোর চেষ্টা করছি তা এখনো সম্পূর্ণ করা যায়নি, কারণ সেটার জন্য অনেক বায়ো ইঙ্ক প্রয়োজন আর সেটা খুব কস্টলি হয়ে যায়। তাই আমাদের এখনই বায়ো ইঙ্ক তৈরি করতে হলে দরকার রিয়েল প্লাজমা। এই নিয়ে যখন তারা কথা বলছিল তখনই সেখানে এআই রাধিকার ম্যাপ দেখে দেখে মিত্রান চলে আসে। রাধিকা বলেছে তার জন্য বাস্তব গার্লফ্রেন্ড খুঁজে দিবে, তাই মিত্রান রাতের বেলায় খুঁজছে তাকে। তো মিত্রান যাওয়ার আগে দেখে যায় এরা দুজন এখানে বসে বসে গল্প করছে। তারা তাকে যদিও দেখেনি। তো মিত্রান এবার জঙ্গল দিয়ে একা একাই হাঁটছিল রাধিকার দেখানো ম্যাপে। তারপর একটা বাড়ির সামনে আসে সে। তো রাধিকা বলে এই বাড়িতেই নক করো, যাও। মিত্রান তো ভয়ে ভয়ে যায় বাড়িতে নক করার জন্য। তো নক করার পরই একটা মেয়ে দরজা খোলে আর সে বলে আমার গিফট এনেছো। মিত্রান তো তাকে সেই ব্যাগটা দেয়। মেয়েটাও তখন খুশি মনে মিত্রানকে ভেতরে নিয়ে চলে যায় আর পরে সেই বেসমেন্টে গিয়ে টেস্ট করে বলে অনেক ভালো টেস্ট। কিছুক্ষণ পরই সেখানে রাধিকাও শো করে আর পেছন থেকে কিলারও আসে। আর তখনই দেখা যায় ওই মেয়েটা মারা যায় যে ওই মাংসটা টেস্ট করেছিল। তো রাধিকা বলে তাকে তার টেস্ট মেরেছে আর তোমাকে তোমার টেস্ট মারবে। মিত্রান তখন বলে এসব কি বলছো কি রাধিকা, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। রাধিকা বলে আমিও ভালোবাসি, তবে এখন তোমার সময় শেষ। থ্যাঙ্কস আমার বায়ো ইঙ্ক হওয়ার জন্য। পেছন থেকেই তখন সেই কিলার মিত্রানকেও মেরে ফেলে আর একটা রুমের ভেতর নিয়ে চলে যায়। আর এবার আমরা দেখতে পাই এদের আসল উদ্দেশ্য কি ভয়ঙ্কর। এরা ল্যাবে জলজ্যান্ত মানুষ বানানোর কাজে জড়িত হয়ে আছে। যেমন তারা মানুষের বডি থেকে প্লাজমা নেয়, তারপর মিট নেয় আর সেইগুলো থেকে সব টিস্যু একটা প্রিন্টারের মাধ্যমে একটু একটু করে সেট করে। আর বর্তমানে তারা এটাতে প্রায় সফল হয়েই যাচ্ছে। আর এই সমস্ত কাটাছেড়ার কাজ সাইকো কিলার করে। হয়তো এটাই মাধব জানতে চেয়েছিল, যার জন্য তাকেও খুন করেছে কিলার। আর একই বিষয় হয়তো দাগ জানতে পারে, তাই তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো কিলার এবার তার মাস্টারকে জিজ্ঞেস করে আমি এখন আর কি করব। মাস্টার বলে তোমার মিশন কমপ্লিট, তুমি এখন থাকো, তবে আমি যখন বলবো তখন আবারও সাইন ইন করবে আর তোমার টাকাও ট্রান্সফার করা হয়ে যাবে। এদিকে পুরানি তার বাবা শম্ভুকে বলে বাবা আমাকে দয়া করে মাফ করে দাও, আমি বুঝিনি ওই দরজাটা তখন খুলবে যখন আমি ল্যাম্প জ্বালিয়েছি, আমি ইচ্ছে করে করিনি বাবা। তখন শম্ভু কান্না করে বলে আমার ভাগ্যে আছে আমার এভাবেই মৃত্যু হবে। পুরানি বলে বাবা দয়া করে এরকম কথা আর বলো না। পণ্ডিত এসব কথা শুনে কিন্তু কি বলবে বুঝতে পারে না। তো আজ চলে আসে অবশেষে সেই দিন। আজকের দিনটা নিয়েই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তো দেখা যাক কতটুক কি হয়। তো সবাই বসে একটা পুজোর আয়োজন করেছে, তবে পুরোহিত জানে না কিভাবে ব্রহ্মার মন্ত্র পড়তে হয়, কারণ এখানে কখনো এসব আগে হয়নি। তখন আনুর বাবা বলে আমি জানি, কারণ ছোটবেলায় আমি এসব প্রচুর শুনেছি। এদিকে আনু আবারও সেই সিক্রেট জায়গায় আসে আর তার বারবার মনে পড়ছিল সে এইখানে লড়াই করেছে আর নিজে মারা গিয়েছে, আর যার সাথে লড়াই করেছিল সেও মারা গিয়েছে, কিন্তু বুঝতে পারছিল না এসবের মানেই বাকি। এদিকে পূজা করার সময় যখন আনুর বাবাকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্ত্রী বেঁচে আছেন নাকি মারা গেছেন, আনুর বাবা তখন বলে বেঁচে আছে। এই কথা আনু শুনে বলে কি বলছো বাবা। আনু তখন তাকে চুপ করিয়ে পুজোতে মনোযোগ দেয়। আনু তো অনেক খুশি হচ্ছিল, তার সাথে রাগও হচ্ছিল, কারণ তার মা যদি বেঁচেই থাকে তাহলে তার বাবা তাকে এতদিন মিথ্যা কথা কেন বলেছে যে তার মা বেঁচে নেই, এর কি কারণ। এখন তো আনুর পুরো মাথাটাই গোলমাল হয়ে যায়। যে যখন যেভাবে পারছে তাকে নিয়ে একটা মজা করে যাচ্ছে।
আনুর কাছে এখন সবকিছু এরকমই লাগছিল। অন্যদিকে পুলিশ সেই রুমটা পায় যেখানে কিলার মানুষকে কাটাছেঁড়া করত, আর এখানে একজন ছিল কেকাটির ভাই। ওইদিকে আবার ল্যাবে মানুষের বডির পার্টগুলো প্রায় তৈরি হয়ে আসছিল। এবার আনুর বাবা আনুকে বলে, আমি জানি তুমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছো। আসলে তোমার দুইজন মা, একজন তোমার সারোগেট মা আর একজন তোমার বায়োলজিক্যাল মা। তুমি হচ্ছে আমাদের দেশের প্রথম সারোগেট বেবি। আনু তখন ইমোশনাল হয়ে বলে, কেন বাবা, কেন আমাকে রাখলে তোমার সাথে? তখনই একজন এসে জানায় শম্ভু নিজেকে মারার জন্য তৈরি হচ্ছে। আনুর বাবা তো এটা শুনে সেদিকেই যাচ্ছিল, তখনই তাকে আনু আটকে দেয় আর বলে, বাবা আমাকে বলে যাও, আমার প্রশ্নের উত্তরটা আমি কিন্তু এখনো পাইনি। তখন আনুর বাবা বলে, আনু তোমার দুই মায়ের মধ্যে এক মা তোমাকে একদম ভালোবাসতো না, তোমার থেকে দূর হওয়াতে তার কিছুই যায় আসেনি। আর অপরদিকে আরেকজন এই কথাটা ভাবতেও ভয়ে কেঁপে উঠত। তোমার থেকে দূরে যেতেই সে ভয় পেত। তো আশা করছি এতটুকুই যথেষ্ট তোমার প্রশ্নের জন্য। এই কথা বলেই তার বাবা সেখান থেকে চলে যায়। তারা যায় শম্ভুকে আনতে। পণ্ডিতের পর আনু আর পুরাণীকে নিয়ে আসে নতুন ওপেন হাওয়া সিক্রেট ঘরে। অন্যদিকে আনুর বাবা এসে শম্ভুকে বোঝায়। শম্ভু বলে, আমি এটাই বিশ্বাস করি যে আমার মেয়ে ব্রহ্মার মন্দির খুলেছে, তার মানে আমিই মারা যাব। তখন আনুর বাবা বলে, এমন কিছু নয়, শান্ত হয়ে ভাবো, এরকম কিচ্ছু হবে না, হবার হলে আগেই হয়ে যেত। ওদিকে আনুকে দেখানো হয় সে সেখানে বসেছিল মন খারাপ করে। তখন তাকে সাধু এসে বলে, গান গাও না কেন, তুমি তো গান গাইতে পারো, ধ্যান করতে না পারলে গান গাও, মন ভালো হয়ে যাবে। আনুও তার কথায় রাজি হয় আর সেখানে একটা অদ্ভুত গান গায়, তবে সেটা অনেকটা ছিল মন্ত্রের মতোই। আনুর এই গানের মাঝেই সেখানে হয়তো আবির্ভাব হয় পঞ্চম বেদের, আর এরই সাথে সাথে মারা যায় আনুর বাবা। এটাই ছিল নিয়মে লেখা, আর সেই কারণে শম্ভু চাইতো না কখনো এই কাজ করতে। তবে আজ পণ্ডিত বুঝতে পারে সে ভুল বুঝেছে। পণ্ডিত আনুকে বলে, আমি ভেবেছিলাম আমার ছেলের মাধ্যমেই পঞ্চম বেদ বাইরে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম, তোমার মাধ্যমে আসার ছিল, তাই আজ এসেছে। তোমার জন্য এই পৃথিবী পঞ্চম বেদের আশীর্বাদ পেয়েছে, তুমি তো দেবী সমতুল্য, তোমাকে হয়তো সেই পাঠিয়েছেন। ওইদিকে সেই মানুষ তৈরি সম্পূর্ণ হয় আর অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে সে বাইরে আসে। এদিকে আনু জানতে পারে তার বাবা মারা গিয়েছে। এটা শুনেই তো সে চিৎকার করে কান্না করতে থাকে। যতই রাগ করুক, অন্তত তার আপন বলতে তো একজনই ছিল। এখন তো সে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেল। অন্যদিকে সেই নতুন মানুষ হামাগুড়ি দিয়ে বাইরে আসে আর তাকে এখানের একজন মানসিক রোগী কাপড় দিয়ে পেঁচিয়ে বলে, আমি জানতাম আমার ছেলে আসবে, তুমি ফিরে এসেছো তাহলে। আসলে এই মহিলার ছেলে মারা যাওয়ার পর থেকেই সেই রকম পাগল হয়ে যায়। তো দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় পাতিয়া তার ছেলে বাইরে হাঁটছিল। তখনই তাকে দূর থেকে সেই মানুষটা ফলো করে। এই মানুষের ক্ষমতা অন্য লেভেলের, সে তার চোখ দিয়েই সব স্ক্যান করে নেয়। এখানে দাঁড়িয়ে সেদেরকে স্ক্যান করে। তারপরে সেখানে গুরুজি আসে আর এই মানুষ মিলে যায় ব্রহ্মার মন্দিরে। সেখানে গিয়ে ওই নতুন মানুষটা চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু সেখানে পঞ্চম বেদের নাম পর্যন্ত সে পায় না। তখনই সে গলা চেপে ধরে গুরুজির আর বলে, আমি এই পঞ্চম বেদের জন্য অনেক কষ্ট করেছি, এখন বল কিভাবে পাবো সেটা। তখন গুরুজি বলে, আমার মাথায় এসেছে, এখনো একটা পথ আছে। আমি একটা বাচ্চাকে জানি, সে অটিস্টিক শিশু, তবে যে শব্দের অর্থ আমরা বের করতে পারিনি সেই শব্দের অর্থ কোনো না কোনো ভাবে ওই বাচ্চা ছেলেটা পড়ে নিয়েছিল আর অর্থ বের করেছিল। তাই আমার মনে হয় তার মধ্যে কিছু তো আছেই, আর সে তোমার কাজে আসবে। তুমি তাকে তুলে আনো, তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে বিকাশ ওই নতুন খুঁজে বের করা ব্রহ্মার মন্দিরে লেখা যে ভাষা ছিল সেটাই হুবহু তুলে ফেলে। তখন তাকে তার আঙ্কেল বলে, এটা কি লিখেছো? বিকাশ বলে, আমার নাম কি বিকাশ, তাই না? আমি এখানে সেটাই লিখেছি, তবে শেষে একটা অর্থ দিয়ে বানিয়েছি বিকাশাম। তো এই কথা দ্বারা বোঝা গেল সেই মন্দিরে অদ্ভুত কোনো এক কারণে বিকাশের নাম লেখা আছে, কিন্তু কেন, তার কারণ কি, আর সেই নতুন মানুষের দ্বারাই বা কি কি হবে, এরকম নানা প্রশ্ন রেখেই প্রথম সিজন শেষ হয়। এটা দ্বিতীয় সিজন আসবে, সেই নিয়ে এর শেষে ইঙ্গিত দেওয়া হয়েছে। আর হয়তো সেখানেই এই মন্দির এবং তাকে জড়িয়ে সমস্ত রহস্যের সমাধান হবে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।